আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জকিউন আইটিভির ধারাবাহিক নির্বাচনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ওমর ফারুক, ক্যামেরা আছেন জাহাঙ্গীর শাহেদ। আমরা উপস্থিত হয়েছি আজ কসকনকপুর ইউপির যে চেয়ারম্যান প্রার্থী, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুস সাত্তার মঈন। আপনাকে জকিউন আইটিভিতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের জকিগঞ্জের আইটিভির কর্তৃপক্ষ এবং আপনাদেরকে এবং আমাদের যেখানেই আছেন আমাদের কসকনকপুর ইউনিয়নবাসীর দেশ প্রবাসী সকলকে আমার সালামু আলাইকুম ও আদাব। ধন্যবাদ। দর্শক, আমরা আজ কথা বলার চেষ্টা করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বর্তমান চেয়ারম্যান যিনি আছেন তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান, তিনি এবারও নির্বাচনে লড়ছেন। তাছাড়া সব মিলিয়ে এখানে 5 জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে তিনি একজন স্বতন্ত্র প্রার্থী। তিনি যেটি বলা যায় আসলে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী। আসলে জাতীয় পার্টির এই নিয়ে একজন প্রার্থী রয়েছেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। এছাড়াও এখানে যে আওয়ামী লীগের যিনি প্রার্থী আছেন তিনি এবার আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যানও। আমরা কথা বলার জানতে চাইব আসলে কথা বলে যেটি যে আসলে ইউনিয়নের ধারাবাহিক উন্নয়ন কীভাবে হয়েছে বা জনগণ কীভাবে দেখছে বা তিনি কেন নির্বাচন করতে চান। এর আগেও তিনি আসলে দুবার এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। সে সম্পর্কে কী বলবেন? আসলে বর্তমান যে নির্বাচন সেই নির্বাচনকে কীভাবে দেখছেন বা ভোটের মাঠে কতটা সাড়া পাচ্ছেন? ধন্যবাদ। আমি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ইতিপূর্বে এই কসকনকপুরের ইউনিয়ন পরিষদের সদস্য ছিলাম। সদস্য থাকাকালীন থেকেই আমি আমার মনে মনে যে ইউনিয়নের মানুষের সেবা করার জন্য এরই ধারাবাহিকতায় গত নির্বাচনে আমি আমার এলাকার মানুষে, আমার ইউনিয়নের মানুষে আমাকে যথেষ্ট ভোট দিছে, সম্মান দিছে। বিগত নির্বাচনেও আমি আমাদের ইউনিয়নের 9টি কেন্দ্রের মধ্যে 4টি কেন্দ্রে আমি পাস করছি। আমার হয়তো দুর্ভাগ্য কারণে আমি হয়তো প্রতিনিধি নির্বাচিত হইতে পারি নাই। না হইলেও আমার মনে মনে আমি অঘোষিত প্রতিনিধি হিসাবে আমি মানুষের সেবা করে যাচ্ছি সদা সর্বদা। আমার ইউনিয়ন, এই কসকনকপুর ইউনিয়ন বিভিন্নভাবে বঞ্চিত, প্রাকৃতিকভাবে, ভৌগোলিকভাবে এবং প্রতিনিধিত্বভাবে। আমরা যেমন এই ইউনিয়নের, যদিও প্রান্তিক এলাকা, আমাদের ইউনিয়নের বাংলাদেশের একজন কৃতি সন্তান এবং জকিগঞ্জের গৌরব, সিলেটের গৌরব ডক্টর হাফিজ আহমদ মজুমদার সাহেব আমার ইউনিয়নেরই এক সাংসদ এবং নির্বাচিত সদস্য। কিন্তু আমরা আমাদের প্রতিনিধিদের দুর্বলতার কারণে আমাদের ইউনিয়নের অনেক পিছিয়ে পড়ে গেছে। একদিকে আমাদের 2 দিকে নদী এবং যোগাযোগের ব্যাপারে আমরা খুব পিছনে আছি। একদিকে 2 দিকে নদীর ওপারে ভারত, উত্তর দিকে ভারত, পূর্ব দিকে ভারত। এই অবস্থানে আমরা, এই ভৌগোলিক অবস্থানে আমরা একটা মারাত্মক অসুবিধার মধ্যে। আমরা তো ওই দিকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা সিলেট শহরে, জকিগঞ্জে যাইতে হইলে, সিলেট শহরে যাইতে বর্তমান রাস্তায় একটু ভালো হওয়াতে যে সময় লাগে, জকিগঞ্জ যাইতে আমার এই কসকনকপুরের ওই দুর্গম এলাকা, উত্তর আয়র, চেনির চক, মৌলবীর চক, তাকে যাইতে প্রায় 4 ঘন্টা লাগে যায়। রাস্তাঘাটের মারাত্মক অসুবিধা। আমি এখনো এই রাস্তা এবং যোগাযোগ, আমার ইউনিয়নের একটা মাস্টার প্ল্যান এবং প্রত্যেকটা রাস্তার আইডি আমার কাছে আছে এবং একটা মাস্টার প্ল্যান আছে। আমি একটা নতুন রাস্তাও করতেছি সোনারসার থেকে মৌলবীর চক হাওরের মধ্যে দিয়া। বর্তমানে কাজ চলমান আছে, বরাদ্দ প্রতি বছরই কিছু কিছু আমি আগাইতেছি। অচিরেই আশা করি আমার এই রাস্তা বাস্তবায়িত হইলে মোটামুটি এই মৌলবীর চকের মানুষের একটা যোগাযোগ সহজ হবে। প্রত্যেকটা রাস্তা বর্তমানে আমাদের ইউনিয়নে 2টা রাস্তার কাজ চলতেছে।
এই এমপি সাহেবের বরাদ্দ, এবং আরও 2-3টা রাস্তা ইদানিং বরাদ্দ আসছে। কিছুদিনের মধ্যে আশা করি এই উন্নয়ন কাজ আরম্ভ হবে। এটার পিছনে আমি কঠোর পরিশ্রম দিয়েছি। এমপি সাহেবরে বারবার ডিস্টার্ব করছি, উপজেলা চেয়ারম্যান সাহেবরে বারবার ডিস্টার্ব করছি, ওনাদেরকে বিরক্ত করছি আমার ইউনিয়নের এই যোগাযোগের উন্নয়নের লক্ষ্যে। বিভিন্ন আর্থসামাজিক, আমাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা সেবা, যদিও আমাদের এমপি সাহেব একজন শিক্ষা অনুরাগী, কিন্তু আমাদের প্রতিনিধি এবং আমাদের দুর্বলতার কারণে আমরা এখনও খোসকনপুর ইউনিয়ন শিক্ষার দিকে পিছনে আছি। আমি এই ধরনের কিছু রোডম্যাপ নিয়ে, যদি আল্লাহর হুকুম হয়, আমি যদি নির্বাচিত হইতে পারি, এই ইউনিয়নের স্বাস্থ্যসেবা এবং শিক্ষা এবং যোগাযোগ, এটা হইল গিয়ে আমার ইউনিয়নের উন্নয়ন। এবং আমার নির্বাচনের একটা প্রতিশ্রুতি হইল জবাবদিহি, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমন্বয়। কে ভোট দিল, কোথাকার ভোট পাইলাম না পাইলাম, এইসব বিবেচনায় না নিয়া পুরাটা ইউনিয়নের যাহাতে সমন্বয় হিসাবে উন্নয়ন করা যায়। এবং প্রতি বৎসরে আমাদের যে বিভিন্ন অ্যাঙ্গেলে বরাদ্দ আসে আমাদের ইউনিয়ন পরিষদে, বর্তমান সরকারের প্রচুর বরাদ্দ, এই বরাদ্দগুলা সঠিক বন্টন হয় কিনা প্রত্যেকটা মানুষে যেন জানতে পারে যে কত টাকা কোন প্রজেক্টে, কোন প্রকল্পে কত টাকা আসলো এবং কোথায় এগুলা বাস্তবায়িত হইল। আমার উদ্দেশ্য হইল এগুলা যদি আরম্ভ করিয়া যাইতে পারি, ভবিষ্যতে যে চেয়ারম্যান সাহেবরা প্রতিনিধি হয়ে আসবে, মানুষে যাতে জানতে চাইবে যে একজন চেয়ারম্যান ছিল, উনি তো এই হিসাব দিল, প্রতি বছর জুন আসলে গত বছরে হিসাব দিল, কত টাকা পাইছে, কোথায় বন্টন করছে, এবং ইউনিয়ন পরিষদের সামনে নোটিশ টাঙ্গাইয়া রাখলো, যাতে প্রত্যেকটা মানুষে দেখতে পারে তার ইউনিয়নে কি আসলো, কোথায় গেল, আয়োনতির হিসাব। বর্তমান যে ডিজিটাল যুগ, এটা রাখা সহজ এবং এটা যে করতে এমন কোনো সমস্যা নাই, যদি সৎ ইচ্ছা থাকে আপনি নিষ্ঠা হতে হবে। আসলে আমরা যেটি বলতে চাচ্ছি যে এখানে তো যদি আপনি নির্বাচন সম্পর্কে যদি আমাদের বলতেন যে আসলে এখানে তো 5জন প্রার্থী আছেন, আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগের সম্ভবত বিদ্রোহী একজন আছেন, আপনি জাতীয় পার্টির বিদ্রোহী, মানে এই যে লড়াই করে এই 4জন প্রার্থীর বিপক্ষে লড়াই করে মানে এগিয়ে যাওয়াটা কীরকমভাবে দেখছেন বা কীরকম এগিয়ে যেতে পারবেন? আশা করছি, আমি তো গত নির্বাচনেও একজন প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিলাম, আমার এলাকার মানুষে আমাকে ভোট দিছে। আমি কিন্তু আমার এলাকার সব মানুষও জানে যেভাবে ভোট দিছে, আমি মনে করি আমেরিকার অন্য দেশের ডেমোক্রেসি হইলে তো আমি 4 কেন্দ্রতে আমি প্রতিনিধি হয়েছি। আমার নৌকা মার্কার ভাই রিয়াজ, আমার ছোটো ভাই, সে তো 3 কেন্দ্রতে পাস করছে, কিন্তু তারা নৌকার যেতে ভোট, অতিরিক্ত ভোট, জাল ভোট দিয়ে তারা যে প্রতিনিধি হয়েছে, এটা তো গণতন্ত্র প্রতিফলন করছে না। গণতন্ত্র প্রতিফলন করতে হইলে আপনার প্রত্যেকটা কেন্দ্রের এভারেজ দেখতে হবে কোন কেন্দ্রে ভোট কাস্ট কতটুকু হয়েছে। এভারেজ 60%, 62%, 66% ভোট কাস্ট হয়। ওনার কেন্দ্র 90% যদি কাস্ট হয়ে যায়, তখনও বোঝা যাইব যে এখানে একটা কিছু আছে। এর আলোকে আমি মনে করতেছি যে আগামী নির্বাচনে আমার যে এখন মানুষের যে আশা এবং আশ্বাস দেখতেছি, আর আমার যে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আশা করি, এবং আগামীতে সেদিন এমপি সাহেব এবং উপজেলা চেয়ারম্যান সাহেব এবং বর্তমান সরকারের যে গ্রাম হবে শহর একটা কর্মসূচি, একটা প্রকল্প নেওয়া হয়েছে, সেটা আমি খোসকনপুরের বাস্তবায়িত করার জন্য মাননীয় সাংসদ সাহেব এবং উপজেলা চেয়ারম্যান সাহেব, একজন উপজেলা প্রকৌশলী সহ আমাকে বলছেন যে এই প্রকল্পটা বাস্তবায়ন করার জন্য। আশা করি আমি মানুষকে যদি সবাইরে বোঝাইতে পারি, আর যদি আশা করি নির্বাচিত হইতে পারবো ইনশাল্লাহ। আসলে যে এই নির্বাচনে যদি মানে প্রভাবিত করা হয়, আপনি তো বললেন যে জাল ভোট দেওয়া হয়েছে, মানে এই নির্বাচনে যদি প্রভাবিত হয় তাহলে কি করবেন, বা এখন পর্যন্ত প্রভাবিত হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা বা কোনো আশঙ্কা করছেন কিনা? জি,
এখনও আমারে বারবার মানুষে বলতেছে যে এইবারও কিন্তু ভোট জালিয়াতি হবে। তাই আমি আশা করি জালিয়াতির আশ্রয় আমি নেব না এবং কাউকে নিতে দেব না। এই জালিয়াতি সৃষ্টি যাতে না হয়, স্বচ্ছ নির্বাচনের জন্য আমি প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমি নিবেদন করব। এবং আপনারা যারা মিডিয়া যারা আছেন, আপনারা বাংলাদেশের বর্তমান সমাজের প্রেক্ষাপটে আপনারাও আমাদের অনেক কিছু করার মতো কিছু আছে, আপনারাও আমাদের গৌরব। আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আশা করি এই বিতর্ক থেকে আমরা হয়তো একটু উত্তরণ হইতে পারি। আসলে এই নির্বাচনে গত নির্বাচনে আপনি জাতীয় পার্টির প্রার্থী ছিলেন, গেল নির্বাচনে? গত নির্বাচনেও আমি স্বতন্ত্র ছিলাম। এই নির্বাচনে আমি জাতীয় প্রার্থিতার জন্য আবেদন করছিলাম। এই নির্বাচনে আমি জাতীয় প্রার্থীর জন্য আবেদন করলে আমি সফল হইতে পারি নাই। যে কোনোভাবে আমি জাতীয় পার্টির দীর্ঘ 12 বছরের সভাপতি, এই ইউনিয়নের সভাপতি, এবং সব কর্মসূচিতে আমি জাতীয় পার্টির সক্রিয় ছিলাম। কিন্তু আমাদের যে কোনো কারণে আমি জাতীয় পার্টির মনোনয়ন আনতে পারি নাই। কেন্দ্রীয় অফিসে গিয়েও মুখে তারা আমাকে বলছে আপনার এই অবস্থান, যে অবস্থানে আপনি আছেন আপনি পাবেন, কিন্তু যেভাবে হোক আমি আনতে পারি নাই। যাই হোক, আমি জাতীয় পার্টির সব নেতাকর্মী আমার সাথে আছে, কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মী এই আমাদের খসকনপুর ইউনিয়নের যারাও আছে, বেশিরভাগ নেতাকর্মী আমার সাথে আছে। তারা বলছে আপনি যে প্রতীক পান এটাই আমি মনে করবো আমাদের লাঙ্গল। এই মনমানসিকতায়, এই উদ্দীপনায় আমি আশা করি আমার জাতীয় পার্টির পক্ষ থেকে আমি সমর্থন নিয়েছি এবং সাধারণ মানুষের সমর্থন নিয়ে সর্বদলীয়ভাবে, আমি স্বতন্ত্র এবং সর্বদলীয়ভাবে আশা করি আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আর এই মানুষের ভাগ্য হয়তো পরিবর্তন করতে পারি। বিগত এই 10 বছর যে এই গত নির্বাচনে এবং আগের নির্বাচনে যে চেয়ারম্যান সাহেব, এই দুইজন এখনও প্রতিদ্বন্দ্বী আছে, এই দুইজনের দুর্বলতার, অদক্ষতার কারণে আমাদের খসকনপুর ইউনিয়ন প্রায় 20 বছর পিছিয়ে গেছে। এই 20 বছর পিছিয়ে অন্য ইউনিয়ন, পার্শ্ববর্তী ইউনিয়ন 12টাকুড়ি ইউনিয়ন, পার্শ্ববর্তী ইউনিয়ন মানিকপুর ইউনিয়ন সাথে সমন্বয় করতে হইলে বহু চেষ্টা করতে হবে। আমরা অনেক পিছনে আছি সব কিছুর অবস্থানে। আমাদের স্বজনপ্রীতি, অদক্ষতা, দুর্বলতা, নিজে ইউনিয়ন পরিষদের যদিও চেয়ারম্যান সাহেব যারা আছে তাদের কোনো মাস্টার প্ল্যান নাই। ইউনিয়নটা কিভাবে সাজাবে, কি করবে, ইউনিয়নে কেন চেয়ারম্যান হইল, কি চায়, মানুষে কি চায়, ওনারা কি চায়, এ ধরনের কোনো পরিকল্পনা নাই। টাকা পয়সা আছে, চেয়ারম্যান সাহেব হয়ে গেলাম, গাড়ি দৌড়াইলাম, মোটরসাইকেল দৌড়াইলাম, এই চেয়ারম্যান সাহেব। আমাদের সমাজের জন্য আব্দুল সত্তার দর্শক দেখলেন, আসলে তিনি এই নির্বাচনে, গত 2টি নির্বাচনে তিনি পরাজিত হলেও এইবারও তিনি পিছু ছাড়ছেন না নির্বাচনে। তিনি চাচ্ছেন যে তার জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন পৌঁছে দিতে। তিনি মনে করেন হয়তো তাকে দিয়ে সম্ভব, তাই হয়তো তিনি এই নির্বাচনে বারবার অংশ নিচ্ছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এখানে 5 জন প্রার্থী রয়েছেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীও রয়েছেন এবং জাতীয় পার্টির একজন আছেন এবং তিনি জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী। তাছাড়া আরও একজন প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে মোট 5 জন প্রার্থী এই ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।